বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 2022 সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের। কৈলাস শহরে 14 দেবতা পুজো ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 2022 সালের 31 ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। জনজাতিদের আর্থিক উন্নয়নে মিশ্র ফসলগুলির উপর অধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার বলে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার কৈলাস শহরে 14 দেবতা পুজো ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার কাজ করে চলছে। তিনি বলেন, আগামী 2022 সালে 31 ডিসেম্বরের মধ্যে এই লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, রাজ্যের জনজাতিদের আর্থিক উন্নয়ন যাতে হয় সেদিকেও রাজ্য সরকার কাজ করে চলছে। জনজাতিদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে মিশ্র ফসলগুলির উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, যাতে করে আর্থিক দিক থেকে লাভবান হতে পারে এই সকল ফসলের সঙ্গে যুক্ত চাষিরা। আগামী 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পুলওয়ামাতে হামলায় যে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে আছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রশ্ন করে, দাদা কি পারবো 3 বছরে মডেল স্টেট করতে? আরে এখানে যারা মেলার প্রাঙ্গণে আছেন তয় করে নিন। যদি কোনো ব্যক্তি তয় করে নিয়েছে আমি করব এতদিনের মধ্যে, সে নিশ্চিত করতে পারবে। কোন জায়গাতে আপনি ভয় পেয়েছেন যে আমি পারবো কি পারবো না, ওই দিন আপনি হেরে গেছেন। ত্রিপুরা সরকার তয় করে নিয়েছে যে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবে। সেটা কৃষি ক্ষেত্রে হোক, সে ট্যুরিজমে হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, আর প্রধানমন্ত্রী হীরা মডেল হোক, প্রত্যেকটি কাজ ত্রিপুরা সরকার করছে। এবং ত্রিপুরাতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে জাহাজের হুইসেল শুনবে আগামী 1 বছরের মধ্যে আমাদের সোনামুড়াতে ড্রেজিং করে গোমতী নদী দিয়ে ছোট জাহাজ আসবে। ত্রিপুরা নর্থ ইস্টের ওয়াটারওয়েজ গেটও হবে, আর সাউথ এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য করবে। রাস্তায় ত্রিপুরা রাজ্য হবে, সোনামুড়া হবে, গোমতী নদী হবে। সেই দিশাতে আমরা কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়োজনীয় কাগজপত্র এবং নো অবজেকশন সার্টিফিকেট না থাকার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানীর সোনারতরী হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। প্রয়োজনীয় কাগজপত্র এবং নো অবজেকশন সার্টিফিকেট না থাকার কারণে রাজধানীর অন্যতম বনেদি হোটেল বলে পরিচিত সোনারতরী হোটেলটি বন্ধের নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। আজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করুল এক নির্দেশে আগামী 24 ঘন্টার মধ্যে এই হোটেলটি বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অনিয়ম করে যারা বাড়িঘর অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেছেন তাদের উপর প্রশাসনিক তদারকির নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যেসব বিল্ডিংয়ের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নেই সেসব বিল্ডিংয়ের কাগজপত্র এবং সমস্ত আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারপতি। আগামী 24 ঘন্টার মধ্যেই সোনারতরী হোটেলের আবাসিকদের ছাড়তে হবে হোটেল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি সঞ্জয় করল এবং জাস্টিস অরিন্দম লোধ এই বেঞ্চ আজকে আদেশ দিয়েছেন সোনারতরী হোটেল এবং বিগ বাজার আগামীকাল দুপুরের পরে কোনো বাণিজ্যিক কাজ করতে পারবে না, মানে বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। শুক্রবারে আবার এটার জন্য তারিখ ধার্য আছে। শুক্রবারে আবার কেসটা উঠবে, শুনানি হবে। কারণ হচ্ছে যে তাদের ফায়ারের এনওসি নাই, মানে অগ্নি নির্বাপক দপ্তর থেকে ওটা লাগে, এনওসি লাগে এই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান চালাতে হলে। তো তাদের বর্তমানে এনওসি নাই, সেই জন্য এটাকে বন্ধ রাখা হয়েছে। এবং এনওসির ব্যাপারে ওই ফায়ার সার্ভিস ডাইরেক্টরেট থেকে ইন্সপেকশন করার কথা বলা হয়েছে। পরবর্তী রিপোর্টের উপর নির্ভর করবে সেটা কবে খুলবে। যদি এনওসি থাকে তাহলে চালাতে পারবে, এনওসি যদি ইস্যু হয় তাহলে চালাতে পারবে। এনওসি ছাড়া চালানো খুব বিপজ্জনক। কদিন আগে ওই দিল্লিতে একটা হোটেলে 17 জন শুধু মারাই গেছে আগুনের
কারণে। সেই জন্যে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেখানে যেখানে অগ্নি নির্বাপকের ব্যবস্থা আইনসঙ্গতভাবে নাই, সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান চলতে দেওয়া যায় না আইনত। এবং সেই জন্যে এখানে ফায়ার সার্ভিসকে আদালত নির্দেশ দিয়েছে যে আগরতলা শহরের মানুষের নিরাপত্তার জন্যে এই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে যেখানে অগ্নি নির্বাপক সংস্থার এনওসি দরকার হয় সেগুলো ইন্সপেকশন করতে এবং কাদের আছে কাদের নাই সেটা দেখতে, যাতে করে এনওসি না থাকা সত্ত্বে যাতে কোনো ব্যবসায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলি চালাতে না পারে, যাতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্য এই আদেশ দিয়েছে। স্যার আদেশটা দিয়ে কার থ্রুতে যাবে? ডিএম এর থ্রুতে আপনারা দিয়ে দেবেন? ডিএম ছিলেন, এখানে কমিশনার ছিলেন, ফায়ার সার্ভিসের ডাইরেক্টর ছিলেন, সবাই ছিলেন, তারা উপস্থিত ছিলেন। স্যার আগরতলাতে বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁতে ফায়ারের কোনো ব্যবস্থা নেই, মানে ফায়ার ইনসিডেন্ট হলে কিভাবে নেভাতে হবে, কি করতে হবে, বেসিক্যালি অনেকগুলোতেই নেই। তো সে ব্যাপারে আপনি কি মেসেজ দেবেন একজন অ্যাডভোকেট জেনারেল হিসাবে আজকের এই? তাদের অবিলম্বে এনওসি নেওয়া উচিত এবং প্রয়োজন। যদি এনওসি না নেয় তাহলে হাইকোর্ট যেভাবে এই সমস্ত ক্ষেত্রে আদেশ দিয়েছে, বিগ বাজার এবং সোনারতরীর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও সেরকম আদেশ দিতে পারে এবং মানুষের যাকে বলে নিরাপত্তা বিঘ্নিত করে ব্যবসা আইন বেআইনিভাবে ব্যবসা চালাতে দেওয়া যায় না, সেটা হাইকোর্ট নিশ্চিত করবেন এবং প্রশাসনও যাতে আইনের শাসন যাতে বলবৎ হয় সেজন্য প্রশাসনও তৎপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পদার্থবিদ্যার উদ্ভাবনী অভিজ্ঞতা শীর্ষক 4 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বিদ্যালয়ের ক্লাসের বাইরে গিয়ে ছাত্রছাত্রীরা যাতে পদার্থবিদ্যা সম্পর্কে আরও বেশি করে জানতে পারে তার উপর গুরুত্ব দিলেন রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। প্রজ্ঞা ভবনে পদার্থবিদ্যার উদ্ভাবনী অভিজ্ঞতা শীর্ষক 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বিজ্ঞানকে প্রসারিত করার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, এতে করে পদার্থবিদ্যা সম্পর্কে বেশি করে জানার সুযোগ হবে, ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যে টু ইকুইপ দ্য ইন্টারেস্টেড এন্ড মোটিভেটেড ফিজিক্স টিচার্স উইথ ইনোভেটিভ আইডিয়াস অফ টিচিং ফিজিক্স। যারা অভিজ্ঞতা সম্পন্ন লোকরা এসছেন, আপনাদেরকে এরকম ভাবে বোঝাবেন। আপনারা তো ফিজিক্সে যেহেতু পড়েছেন, চেইন রিয়াকশন নিশ্চয়ই আপনারা পড়েছেন। So let it be a chain reaction. The knowledge that you'll be gathering from deliberation in 4-day session, it should let it not be confined within 53 or 56 to 60 of you. Let a chain reaction happen. মানে আপনার থেকে ছাত্রছাত্রীরা যেমন শিক্ষা পাবে, অন্যান্য শিক্ষক শিক্ষিকা তারাও যেন এই জিনিসটা জেনে তাদের স্কুলে এই বিজ্ঞানকে প্রসারিত করার জন্য, বিশেষ করে ফিজিক্সকে, let the chain reaction take place in the minds and hearts of other teachers who are not present over here, apart from the students whom will be imparting the education that will be offered over here. Second হচ্ছে to equip the interested and motivated physics teachers with innovative demonstration experiments on physics. আমরা পড়াই, কোনো কিছু আমরা জানি, কিন্তু হয়তো বা একটু বাইরে গিয়ে একটু ডেমনস্ট্রেশনটা দিলে the subject becomes more clearer, ক্ল্যারিটি আসে ছাত্রছাত্রীদের মাইন্ডে। এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে এদের কাছে আমরা পৌঁছতে চাইছি। To bringing innovation in teaching such as demonstration experiment during classroom teaching. তো মূলত এই বিষয়বস্তু নিয়ে আমাদের বিভিন্ন আপনাদেরকে এই টিচিং মেথডোলজিকে ছাত্রছাত্রীদের
কাছে পৌঁছে দেওয়ার জন্য 4 দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। তো আমি বিশ্বাস করি আপনারা প্রশ্ন করতে ওনাদের পিছু পাওয়া হবেন না, যত বেশি প্রশ্ন করবেন আপনারাও তার থেকে শিক্ষার কোনো শেষ নেই। যারা আপনাদেরকে ট্রেনিং দিতে এসছে, ডোন্ট থিঙ্ক দে উইল নট লার্ন এনিথিং ফ্রম ইউ। আপনারা যে প্রশ্নগুলো করবেন ওনারা অনেক কিছু শিখবেন, আপনারা যদি ওনাদের কাছ থেকে শিখবেন, ওনাদেরও আপনাদের কাছ থেকে শেখার ব্যাপার রয়েছে। তো আমি আশা করব প্রশ্ন করবেন, যদি না বোঝেন কিছু মুহূর্তের জন্য বোকা হওয়া ভালো, সারা জীবন বোকা না বলার থেকে। ইউ বি এ ফুল ফর এ, অনেকে অথবা জড়তা থাকতে পারে যে আমি এই প্রশ্নটা করবো, এটা বেমানান লাগবে না, চুপ করে বসে থাকি। ওনারা হাসুক। বি এ ফুল for a day or for 4 days instead of becoming a fool for years after years. তো রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালায় অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার টিএনজিসিএল প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সূর্যমণিনগর স্থিত বিদ্যুৎ নিগমের গ্রিপ সাবস্টেশন কমপ্লেক্সে। উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। যে কোনো সংস্থায় মানব সম্পদ ভালো হলে সংস্থা ভালো চলে। বর্তমানে প্রযুক্তি উন্নতি হচ্ছে, এমত অবস্থায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। মঙ্গলবার সূর্যমণিনগর স্থিত বিদ্যুৎ নিগমের গ্রিড সাবস্টেশন কমপ্লেক্সে টিএনজিসিএল এর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে একথা বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিদ্যুৎ নিগম দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কারণ মানুষের সুরক্ষা, লাইনম্যানদের সুরক্ষা সবচেয়ে বড় দায়িত্ব টিএসিএল এর। সেটা করার জন্য ট্রেনিং লাগে, ইকুইপমেন্ট লাগে, প্রথমত ট্রেনিং লাগে। আমি যন্ত্রপাতি যতই নিয়ে আসি, ট্রেনিং না হলে সেটা ইউজ করা যাবে না। যেমন বড় বড় হসপিটাল আছে, আগর ত্রিপুরাতে আছে, বড় বড় মেশিন আছে। বিগত সরকার আমাদের বড় বড় মেশিন ক্রয় করা হয়েছে, কিন্তু চালানোর লোক নেই। সুতরাং ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ মানুষের সুরক্ষার জন্য। আমার মনে আছে আমি যখন মন্ত্রী হয়ে আসি তখন দেখলাম ইন্স্যুরেন্স মাত্র ছিল 2 লাখ না 3 লাখ টাকা। আমি কিন্তু অবাক হলাম, কারণ অনেক স্লোগান শুনেছিলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা আর্টস সোসাইটি আয়োজিত 15তম বার্ষিক উত্তর পূর্বাঞ্চলীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। চিত্রকলার পীঠস্থান ত্রিপুরা। রাজন্য আমল থেকে রাজ্য চিত্রকলার চর্চা চলে আছে। চিত্রকলায় এই রাজ্য থেকে বহু লোক দেশের মধ্যে সুনাম অর্জন করেছে। মঙ্গলবার ত্রিপুরা আর্ট সোসাইটি আয়োজিত 15তম বার্ষিক উত্তর পূর্বাঞ্চলীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিরা খুদে অঙ্কন শিল্পীদের হাতে শংসাপত্র সহ আর্থিক পুরস্কার হিসেবে চেক তুলে দেন। আর্ট সোসাইটি আয়োজিত এই প্রাইজ গিভিং সেরেমনি খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেরি হয়ে গেছে আসতে, আমরা ক্ষমা প্রার্থী। আর উপস্থিতি দেখেই বোঝা যায় আর্টের কী স্থান ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে আর্টের একটা পৃথক স্থান। এখানে আর্ট বহুত দিন ধরে চর্চা হচ্ছে, রাজন্য আমল থেকে। অনেক বড় বড় আর্টিস্ট ত্রিপুরা থেকে গিয়েছে ভারতবর্ষের। ধীরেন কৃষ্ণ দেববর্মা, সুমঙ্গল সেন, বীরেন্দ্র কিশোর মানিক্য, রাজা নিজেও আর্টিস্ট ছিলেন। উনি প্রাইজ পেয়েছেন প্যারিস থেকে বেস্ট আর্টিস্ট বলে। সুতরাং এই রাজ্যে আর্টের চর্চা আজকে নয়, কয়েক শতাব্দী ধরে চলছে। রাজধানী আমার চলছে, এখনও চলছে। উপস্থিত দেখেই বোঝা যায় আর্টের কী স্থান ত্রিপুরা রাজ্যে। আমার প্রত্যেক বাচ্চাদের মধ্যে আমি ছবি আঁকা দেখলাম, আমার পোর্ট্রেট খুব ভালো, খুব ভালো। এই যে ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভিটি মানুষের শুধুমাত্র কি বলে প্রফেশন দিয়ে চলে না, মানুষের মনের খোরাকও লাগে, সেটা আর্ট দেয়। আমার সামাজিক উন্নয়নে আর্টের একটা বিরাট ভূমিকা আছে। বাচ্চাদেরকে ক্রিয়েটিভ স্কিল শেখানোর মধ্যে আর্টের বিরাট ভূমিকা। সুতরাং সমাজে যেমন প্রফেশন দরকার, সেভাবে আর্টও দরকার। অলরাউন্ড গ্রোথ সমাজে যদি করতে চাই, আমরা সুস্থ সমাজ যদি বানাতে চাই, আর্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
আর্ট কালচার গান নাচ সবই থাকুক। হ্যাপি সোসাইটি ইজ এ সোসাইটি উইচ ইজ কালচারালি রিচ, সেটাই বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কতিপয় বিএসএফ উন্মুক্ত জওয়ান বর্বরচিত হামলা চালায় সুনামুড়ার মতিনগর সহ একাধিক স্থানে। এই ঘটনায় আহত হয় 7 জন। কতিপয় বিএসএফ উন্মুক্ত জওয়ান বর্বরচিত তাণ্ডব চালায় সুনামুড়ার মতিনগর সহ এলাকায় একাধিক স্থানে। জওয়ানদের বেপরোয়া হামলায় নিরীহ সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ী কম বেশি লাঠিপেটা খেয়ে আহত হয় 7 জন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সুনামুড়া হাসপাতালে ভর্তি করতে হয় 5 জনকে। পরদিন আক্রান্ত ব্যক্তিরা সুনামুড়া থানায় এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আইনগত জওয়ানদের বিরুদ্ধে বিচারের আবেদন জানিয়ে এফআইআর করে থানায়। এছাড়া সুনামুড়া পুলিশ আধিকারিক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মতিনগর কুলবাড়ি সহ পার্শ্ববর্তী লোকালয়ে এই দুর্বৃত্ত জওয়ানদের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কি অবাক কাণ্ড! গত 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদী হামলায় যখন 40 জন বীর জওয়ান শহীদ হয়, তারপর থেকে ওদের স্মরণে দেশের মানুষ আজ শোকাহত। বীর জওয়ানদের প্রতি প্রতিবাদে সোচ্চার দেশের প্রতি মানুষ পাকিস্তানের বিরুদ্ধে। আর তখন গতকাল রাত 9:15 থেকে 9টার সময় সীমান্তরক্ষী বাহিনীর কতিপয় জওয়ান হঠাৎ একটি জিপসি গাড়িতে করে মতিনগর বাজারে নেমেই কোনো কিছু না বলে হামলা চালায়। কেন এমন ঘটনা ওরা করলো? ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এলোপাথারি লাঠিপেটা শুরু হয় গোটা বাজার এলাকায় দৌড়ঝাঁপ, মানুষের আত্মচিৎকার। 10 থেকে 15 মিনিট উন্মুক্ততা শেষে টুক্কা চবনি গিয়ে ফের চালায় একই কায়দায় হামলা। ওখানেও 4 থেকে 5 জন কম বেশি আহত হয়। এরপর সেখান থেকে কুলবাড়ি গাজীটিলায় শুরু হয় হামলা। মানুষ জওয়ানদের তাণ্ডবে গোটা রাত তটস্থ ছিল। এহেন অনৈতিক বেপরোয়া হামলা কেন নিরীহ মানুষের উপর জওয়ানরা করলো? এমন সময় তার মূল রহস্য কি স্থানীয় মানুষ জানতে চায়। কেন কোনো কারণ ছাড়া রাত 9টায় একাধিক স্থানে গ্রামীণ এলাকায় বিএসএফ সীমান্ত বাহিনীর পোশাকে উর্দিধারী জওয়ানরা সাধারণ মানুষের উপর হামলা করলো? ঘটনাটা তখন রাত্র 9টা বাজার 5 মিনিট বাকি। আমি দোকান বন্ধ করে রাস্তায় এসেছি। আসার পরই বিএসএফ হঠাৎ করে গাড়ি নিয়ে আসলো। আসার পরে বিএসএफ इधर क्या कर रहा है? मैं बोला जे दुकान बंद कर ले, घर जा रहा है, यही बोलने की बात गाड़ी से पैसे से एक कांस्टेबल आया। आने की बात डंडा से मेरे को हाथ में लगा दिया। यही होने के बाद गया दूसरा दुकान पर उसको আমি দোকানের দরজা বাড়ি দিতে আসি, 3-4 জন বিএসএফ নামে আমারও জিজ্ঞাসা আছে দোকান মালিক কোনে। আমি কই স্যার আমি। তো 3 জনে उल्टा पाल्टा কইতে আছে, কয় 8 বাজে দোকান বন্ধ করने के लिए। এটা কই কোনো আর কিছু জিজ্ঞাসা না, শুধু ফিডা শুরু করছে। দেন আমার আত্মরা কিতা করছে। তারপরে আমার কোমরটার মধ্যে 2-3টা বাড়ি দিছে। এই যে ওষুধ লাগবে, আমি ডাক্তারের কাছে গেছি। তারা কিছু না জিগাইয়েই অযথা ফিডা শুরু করছে। আমরা তো এখনো ব্যবসা করতে বসি, আমরা তো তারা উল্টা আমরারে সাহায্য করব, সাহায্যের জায়গা উল্টা আমরারে যেই অত্যাচার শুরু করছে। আগামীতে কি আমরা মতিনগর ব্যবসায়িক ব্যবসা করতে পারলাম কি না, তারার ভরসা, এটা আমরা একটু বিচার চাই আইনের কাছে, সবার জনসাধারণের কাছে। গতকালকে রাত্র 9:30টার সময় ইউএনসিনগর বিএফও এবং মতিনগর বিএফও মতিনগর বাজারে ব্যবসায়ীরা যারা পথচারী ছিলেন তারা বাড়িতে যাবে দোকান বন্ধ করে। বিএসএফ গাড়ি এসে অতর্কিতভাবে বিএসএফ জওয়ানরা যেভাবে যেমন একটা ছেলেকে হাত ভেঙে দিয়েছে, বিটন সাহেবকে মেরেছে, ওনাকে মেরেছে। এখানে পিটাপিটির পরেও তারপর আবার তারা টুক্কা সমিতিতে গেছে, সেখানেও অনেকগুলি লোককে মারধর করেছে। আমাদের প্রশ্ন, গত 12 তারিখ যে ঘটনা ঘটেছে ইউএনসিনগরে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা যে 4 বছরের একটা ছেলেকে থাপ্পড় মেরেছে, তার পরিপ্রেক্ষিতে প্রয়াস হয়েছিল। প্রয়াসের মধ্যে এসডিএফ সাহেব, এসডিপি সাহেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বিএসএফ কমান্ডার ছিলেন। কিন্তু প্রয়াসের পরও ওই দিন আমরা সবাই শপথ নিয়েছি যে কাশ্মীরের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে যে 42 জন সৈনিক জওয়ানরা মানে দেশের জন্য বলিদান হয়েছে, আমরা বলেছি পাবলিক এলাকাবাসী যারা কাটাতারের বেড়ার বাইরে ভিতরে আছেন, রোড সাইডে আছে, বিএসএফ ক্যাম্প সংলগ্ন আছেন, তাদের কেউ নেই, তারা দেশের জন্য বলে তাদের আপনারা আত্মীয় স্বজন পরিজন। কিন্তু কালকে যে অপ্রীতিকর ঘটনা, হঠাৎ করে অতর্কিতভাবে যে একটা নির্যাতন, দৈহিক নির্যাতন,
অনেকগুলি লোক এমন মার খাওয়ার পরে তারা হসপিটালে গেছে। অনেকের দোকান, যেমন টুক্কা সমিতিতে একজনের দোকানে গিয়ে দোকান বন্ধ করে বাড়িতে যাবে, সেই তারা বুঝলাম না, তারা যারা যে বাহিনীটা জওয়ান বাহিনীরা ছিলেন তারা কি মধ্যবর্তী অবস্থায় ছিল নাকি, এবং দোকানে গিয়ে দোকানপাটের মধ্যে বাড়ি দেওয়া হয়েছে এবং মানুষকে এইভাবে যে অত্যাচার, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে যারা এফেক্টেড, যারা মার খেয়েছেন, তারা আইনের ব্যবস্থার কাছে পরামর্শ নেবেন এবং সোনামুড়া থানায় যাবেন। সোনামুড়া এসডিএম, এসডিপিও সাহেব যারা আছেন তাদের আইনগত কর্তৃপক্ষের কাছে এগুলি তুলে ধরা হবে। কারণ যদি এখানে ওই দিন যে প্রয়াস হয়েছিল, প্রয়াসের মধ্যে আলোচনা হয়েছে 144, যেখানে কারাতার সংলগ্ন এত লিস্টের মধ্যে 144 জারি হয়েছে। যখন রুটের মধ্যে বাজারে রাস্তাঘাটে 144 জারি হবে, তখন মাইকে সরকারিভাবে ঘোষণা দিতে হয়। তারা আজকে পুলিশ যেভাবে বিশাল বাহিনী এসে যেভাবে এই সাধারণ মানুষকে, যেভাবে ভারতবর্ষের আইন সবার জন্য সম আইন, কিন্তু কেউ আমরা আইনের ঊর্ধ্বে নয়। ওই কালকের যে ঘটনাটা, মানুষকে কেউ কোনো বার্তা দেওয়া হয়নি যে 144, যদি বলতো 144 চলছে তাহলে মানুষ 7টার সময় বাড়ি চলে যেত। এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এখানের বাজার কমিটি থেকে শুরু করে এলাকাবাসী যারা এফেক্টেড সবার মূল বক্তব্য ছিল দোকানপাট বন্ধ রাখবে। আমরা বলছি না, যেহেতু এটা ঘটনা ঘটেছে আমরা আইনের পরামর্শ নেব। আইন যদি পদক্ষেপ না, তাহলে মানুষের সাথে চিন্তা ভাবনা করবে। যাই, এই ঘটনার তীব্র নিন্দা এবং আমরা মহকুমার শাসক এবং মহকুমা ম্যাজিস্ট্রেট, মহকুমা অধিকর্তা বা বিএসএফ কমান্ডের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যাতে আলাপ আলোচনা সুষ্ঠু তদন্ত ক্রমে যারা অন্যায়কারী তাদের শাস্তি হোক এবং ভবিষ্যতে পাত্তা যাতে না হয়। এলাকাবাসী তার সুষ্ঠু তদন্ত চায়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী জওয়ানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে গ্রামের মানুষও ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ বিগত সময়ে ওই সীমান্ত এলাকার দুষ্কৃতী ধরার নামে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অনৈতিক বাড়তি হামলার অভিযোগ প্রায় ওঠে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে। প্রত্যক্ষদর্শী মানুষ জানায়, জিপসি গাড়িটিতে জওয়ান ছিল 4 থেকে 5 জন। রাতের বেলায় ওরা কোন ক্যাম্পের পরিচয় পাওয়া যায়নি, তবে সীমান্ত এলাকায় ক্যাম্পেরই জওয়ান হতে পারে এমনটাই মানুষের ধারণা। মঙ্গলবার অরুন্ধতিনগর স্থিত এমবি টিলাই রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির দ্বারোদ্ঘাটন করেন শিলং স্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বভূতানন্দ মহারাজ। অরুন্ধতিনগর স্থিত এমবি টিলাই মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন শিলংস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বভূতানন্দ মহারাজ। রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে এই মন্দিরে দীর্ঘদিন ধরে চলছে পূজার্চনা। আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ জানান, গত 2009 সালে জনৈক জিতেন্দ্রচন্দ্র দে আশ্রমের জন্য জমি দান করেন। রামকৃষ্ণ সেবা সমিতি প্রতিদিন পূজাপাঠ সহ নিত্য পূজার পাশাপাশি বিবেকনগরস্থিত আশ্রমের সাথে যুক্ত হয়ে নানা সমাজসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। আগামী দিনে পূর্ণাঙ্গ মন্দির নির্মাণের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘিরে ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান। ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীর আরাধনা করেছিলেন। তারপরে তিনি একদিন কুটিবাড়ির ছাদে উঠে সবাইকে ডাকছেন, কে কোথায় আছিস তোরা আয়। তিনি ভক্তদের ভেতরে এই ভাবকে ছড়িয়ে দিতে চাইছেন, প্রচার করতে চাইছেন। সেজন্য তিনি কলকাতায় বাগবাজারে বিশেষ করে বলরাম বসুর বাড়িতে গিয়ে ওখানে থেকে এই ভক্তদের মধ্যে তিনি প্রচার করতেন, ভগবানের সম্বন্ধে, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতেন। সেই আলোচনা করার একটা জায়গা আমাদের থাকা দরকার। সেটা হচ্ছে ভগবানের বৈঠকখানা, তো হচ্ছে ভক্তের হৃদয়। তো যেখানে ভক্তরা মিলিত হবে, ঠাকুর সেখানে দেখতে যেতেন। ঠাকুরের বৈশিষ্ট্য ছিল যেখানে বেশি লোকজন একত্রিত হচ্ছে তার মানেই তার একটা বিশেষ প্রকাশ আছে। আর দ্বিতীয় বিশিষ্ট মানুষদের দেখতে যেতেন। কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের প্রভৃতিকে দেখতে গেছেন। মানে তার ভেতরে অত্যন্ত প্রেরণাদায়ক আশ্রয়স্থল। আমরা আশা করি সবাই এই ছোট গোষ্ঠীটির সাথে সহযোগিতা করে এর এই কার্যক্রমকে আস্তে আস্তে আরও ব্যাপকতর রূপ দেওয়াতে আন্তরিকভাবে এগিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
দুইটি মোবাইল দোকান থেকে প্রায় ৮০,০০০ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় একদল চোর। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্রপুর এলাকায়। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রপুর মনপাথর বাজারে আবারও চুরির ঘটনা। জানা যায় দুটি দোকানই মোবাইলের দোকান, একটি হরিপদ দেবনাথের দোকান, অপর একটি দীপঙ্কর বণিকের দোকান। দুটোই মোবাইলের দোকান ছিল জাতীয় সড়ক লাগোয়াই ছিল এই দুইটি দোকান। দুজনেই বেকার এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন বলে জানা যায়। দীপঙ্কর বণিক এবং হরিপদ দেবনাথ সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা অবস্থায়। তখন তারা মনপাথর আউটপোস্ট অফিসার এবং মনুবাজারের ব্যবসায়ী কমিটিদের ফোন করেন। তখন তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মনুবাজারের ব্যবসায়ী কমিটি কোষাধ্যক্ষ টিটু দেবনাথ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশ ঘটনাস্থলে কিছু না বলতে চাইলেও তদন্ত শুরু করেন বলে জানায়। কারণ কিছুদিন আগে বাজারে কয়েকটা ঘটনা হওয়ার পরে প্রশাসন খুব জোরালোভাবে সাহায্য করেছে সবাইকে এবং সব দোকানে মোটামুটি রাত 12টা একটা 2টা যত দিয়ে রাখতো আর পাহারা চলতো। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখছি হয়তো পাহারা দিচ্ছে কিন্তু যেরকম পাহারা দেওয়ার কথা এটা হচ্ছে না, যার ফলে যারা চুরি করে তারা খুব সহজে চুরি করতে পারছে। আর এখন কি চাইবেন তাহলে? প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হরি দেবনাথ এবং দেবুকে বণিকের যে দুটো দোকান চুরি হয়েছে মোবাইল উদ্ধার কাজে সাহায্য করে। চুরি যাওয়া সামগ্রী এবং বিভিন্ন সামগ্রী অনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা হবে বলে জানা যায় এবং কেসে কিছু অর্থ ছিল তাও চুরি করে নিয়ে যায় চোরের দল। এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলির যদি এই অবস্থা হয় তাহলে দূরবর্তী মানুষ কি প্রশাসনের টিকি লাগাল পাবে? সকালে থেকে তালা ভাঙ্গা দেখে মোবাইল নেওয়া করে মোবাইল নেয়, ব্যাকআপ নেয়, চার্জার নেয়, ক্যাশে আসলে টাকাও নেয়, তারপরে মেমোরি নেয়, তারপরে দেখি কিছু কিছু খালি প্যাকেট আছে মোবাইল নেয়। এরকম আমার 18-20টা মোবাইল নেয়, সব মিলে আমার 40,000 মতো। কি মনে করতেছেন এই চুরির পিছিয়ে কি মনে করতেছেন? আমি তো বুঝতে পারতেছি না, হয়তো আশেপাশে শুরু হবো জানে নাহলে কেউ হরিদা আছে পাশের দোকানদার, হরিদাও নতুন মোবাইল উঠাইছে, তারা কেমনে জানে আমার করতে হচ্ছে তারা কেমনে জানে যে হরিদার দোকানে মোবাইল আছে। আমি না আগে পুরান করতাম, হরিদা আছে নতুন, আমার ঘরে তার কাছে প্রশ্ন উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের জঙ্গি হামলায় শহীদ বীর জওয়ানদের আত্মার সদ্গতির কামনার্থে এক মৌন মিছিল সংগঠিত হয় শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু এলাকায়। কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ বীর জওয়ানদের আত্মার সদ্গতির কামনার্থে এক মৌন মিছিল সংগঠিত করা হয়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই মৌন মিছিল সংগঠিত করা হয়। আজকের এই মৌন মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই মিছিলটি বীরচন্দ্র মনু বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই মনু মিছিলে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদ একদিকে করছি, আরেকদিকে আমাদের সেই প্রতিবাদে সন্ত্রাসবাদীদের আক্রমণে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাও জানাচ্ছি। পাশাপাশি শুধু তাদের পরিবার না, সমগ্র ভারতবর্ষ তাদের সাথে আজকে আমাদের এই অঞ্চলে মনু অঞ্চলের সমস্ত স্কুল আমরা একত্রিত হয়ে সেই পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই যে সন্ত্রাসবাদী আক্রমণ তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই পথসভার মধ্যে মনু মিছিলের মাধ্যমে তাদের আত্মার সদ্গতি আমরা কামনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের উপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা নিতে আহ্বান জানান তিনি। মঙ্গলবার আগরতলার অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় ভালো ফলাফল করার উপর জোর দেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্যরা কাশ্মীরের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যমন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রীতি প্রদর্শন করেন। আমি যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ইরেসপেক্টিভ যে প্রাইজ পেল কি পেল না, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয় ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই স্কুল থেকে নানা ক্রীড়াবিদ যারা রাজ্যে এবং বহিরাজ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন
খেলাধুলার নাম উজ্জ্বল করেছে। এই স্কুল থেকে এমন অনেক ছাত্রছাত্রীরা বেরিয়েছে যারা গেমস এন্ড স্পোর্টসের মধ্যে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে, এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। কাজে ঐতিহ্যবাহী স্কুল, এছাড়াও এই স্কুলের যদি আমরা বিগত কয়েক বছরের ট্র্যাক রেকর্ড যদি দেখি, বোর্ড এক্সামগুলো। রিপোর্ট, খবর ত্রিপুরা।